নমস্কার। আজকের আলোচনায় আমরা ৩০শে জুলাই ২০২৫-এর ভারতীয় শেয়ার বাজারের ভেতরের খবরটা একটু বোঝার চেষ্টা করব। আমাদের হাতে একটা বেশ বিস্তারিত রিপোর্ট আছে, যেটা প্রাতিষ্ঠানিক ক্লায়েন্টদের জন্য তৈরি। আমরা দেখব যে সূচকের এই সামান্য ওঠানামার পেছনে আসল গল্পটা কি। দিনের শেষে সেন্সেক্স 0.18% আর নিফটি 0.14% বেড়েছে। মানে বাইরে থেকে দেখলে তো মনে হচ্ছে ঠিকঠাকই ছিল দিনটা, কিন্তু রিপোর্টটা বলছে এই সামান্য বৃদ্ধিটা নাকি পুরো ছবিটা দেখাচ্ছে না। ব্যাপারটা ঠিক কি, একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। দেখুন, এই যে সামান্য বৃদ্ধি, এটা প্রায় পুরোটাই এসেছে একটা কোম্পানির অসাধারণ রেজাল্টের জন্য। লার্সেন অ্যান্ড টুব্রো মানে এল&টি, ওদের লাভ প্রায় 30% বেড়েছে আর নতুন অর্ডার পাওয়া গেছে 33% বেশি, যা একটা রেকর্ড। এই একটা শেয়ারের দামই প্রায় 4.7% বেড়েছে, আর সেটার জোরেই কিন্তু প্রধান সূচকগুলো শেষ পর্যন্ত সবুজ থাকতে পেরেছে। কিন্তু এটা বাজারের ভেতরের দুর্বলতাটা আড়াল করে দিয়েছে। ও আচ্ছা, তার মানে দাঁড়াচ্ছে বাজারের বাকি শেয়ারগুলোর অবস্থা বিশেষ ভালো ছিল না যদি সূচকের বাইরে তাকাই, মানে মিড ক্যাপ বা স্মল ক্যাপের দিকে। হ্যাঁ, ঠিক তাই। সেটাই তো চিন্তার বিষয়। নিফটি মিড ক্যাপ 100 সূচকটা 0.1% পড়েছে, আর স্মল ক্যাপ 100 তো প্রায় 0.5% নিচে। আর বিএসইতে যতগুলো শেয়ারের দাম বেড়েছে, তার চেয়ে বেশি শেয়ারের দাম কিন্তু কমেছে। এটা খুব পরিষ্কার যে বাজারের বেশিরভাগ স্টকই এই অল্প বৃদ্ধিতে অংশ নেয়নি। বিনিয়োগকারীরা মনে হচ্ছে শুধু বেছে বেছে কয়েকটা বড় নিরাপদ মনে হওয়া শেয়ারই টাকা রেখেছে। বাজারের ভেতরের স্বাস্থ্যটা কিন্তু তেমন ভালো না। এই যে একটা সামগ্রিক সতর্কতা দেখা যাচ্ছে, এর পেছনের মূল কারণগুলো কি? রিপোর্টে কি উদ্বেগের কথা বলা হচ্ছে? দেখুন, কয়েকটা বড় কারণ আছে। প্রথমত, ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে একটা বেশ বড়সড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে একটা ইঙ্গিত এসছে যে ভারতীয় পণ্যের উপর হয়তো 20-25% শুল্ক বসতে পারে। এই খবরটা বাজারে একটা চাপ তৈরি করেছে। আচ্ছা। আর দ্বিতীয়ত, এর সরাসরি প্রভাব পড়েছে টাকার দামে। ডলারের তুলনায় টাকা আজ 52 পয়সা কমে 87.43 টাকায় নেমে গেছে। এটা বেশ কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন। টাকারই দাম কমাটা, বুঝতেই পারছেন, বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা এফআইআইদের জন্য খুব চিন্তার, কারণ তাদের ডলারের রিটার্ন কমে যায়। হ্যাঁ, ঠিক। তাহলে এই যে বড় কারণগুলো, বাণিজ্য চুক্তি নিয়ে চিন্তা, টাকার দাম কমা, এগুলো আজকের কোম্পানিগুলোর যে ফলাফল বেরিয়েছে তাতে কিভাবে প্রভাব ফেলছে? এল&টি ছাড়া অন্যদের খবর কি? ফলাফলটা বেশ মিশ্র, নানা রকম। একদিকে যেমন টাটা স্টিলের লাভ 116% বেড়ে বেশ চমকে দিয়েছে, যদিও ওদের আয় সামান্য কমেছে। এটা হয়তো ওদের ভালো মার্জিন ম্যানেজমেন্টের জন্য হয়েছে। কিন্তু অন্যদিকে দেখুন, হুন্ডাই মোটর ইন্ডিয়ার লাভ 8%-এর বেশি কমেছে। পাওয়ার গ্রিড কর্পোরেশনের লাভও প্রায় 2.5% কম। আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের লাভ তো প্রায় 48.5% কমে গেছে। যদিও এর পেছনে একটা ওয়ান টাইম ট্যাক্সের প্রভাব আছে, তবুও এটা একটা ইঙ্গিত তো বটেই। তার মানে বাজারে চাহিদা কমা বা লাভের ওপর চাপ, এইসব দেখা যাচ্ছে। হ্যাঁ, মোটের ওপর তাই মনে হচ্ছে। আবার দেখুন, টাটা মোটরসের শেয়ার প্রায় 3.5% পড়েছে, কারণ একটা খবর এসেছে যে তারা হয়তো একটা বড় বিদেশি কোম্পানি কিনবে। এই খবরে বিনিয়োগকারীরা বোধহয় একটু চিন্তিত হয়ে পড়েছে ওদের ব্যালেন্স শিট নিয়ে। আচ্ছা, এই রকম একটা পরিস্থিতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এফআইআই আর ডিআইআইরা তারা কি করলো? তাদের ভূমিকাটা কেমন ছিল? এখানে একটা বেশ মজার জিনিস দেখা গেছে। একটা বৈপরীত্য। এফআইআইরা বিদেশি লগ্নিকারীরা প্রায় 850 কোটি টাকা শেয়ার বিক্রি করেছে, যেটা স্বাভাবিক। ওই বাণিজ্য ঝুঁকি আর টাকার দাম কমার জন্য তারা একটু সতর্ক, বুঝতেই পারছেন। কিন্তু ঠিক সেই সময়ে আমাদের দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ডিআইআই, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, তারা প্রায় 1829 কোটি টাকা শেয়ার কিনেছে। ও, বেশ অনেকটা। হ্যাঁ, এই দেশীয় বিনিয়োগ কিন্তু বাজারকে একটা জরুরি সাপোর্ট দিয়েছে। এফআইআই বিক্রির চাপটা অনেকটাই সামলে দিয়েছে। এটা এখন বাজারের জন্য খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পারলাম। আচ্ছা, সেক্টরগুলোর অবস্থা কেমন ছিল? কোনগুলো ভালো করলো আর কোনগুলো চাপের মুখে পড়ল? বেশিরভাগ সেক্টরই আসলে ক্ষতির মুখেই পড়েছে। রিয়েলটি সেক্টর দেখুন প্রায় 1% পড়েছে। অটো, মিডিয়া, সরকারি ব্যাংক, এগুলোর শেয়ারও পড়েছে। সামান্য একটু বৃদ্ধি যা দেখা গেছে
সেটা হচ্ছে আইটি, এফএমসিজি, ফার্মা, এই ধরনের ডিফেন্সিভ সেক্টরগুলোতে। মানে যেগুলোকে সাধারণত নিরাপদ মনে করা হয়। একদম, এটা বাজারে ঝুঁকি এড়িয়ে চলার যে প্রবণতা সেটাকেই স্পষ্ট করে। আর ক্যাপিটাল গুডস সেক্টর যা একটু বেড়েছে, সেটা তো প্রায় পুরোটাই একা এলএনটির জন্য। ওর পারফরমেন্স বাদ দিলে ওই সেক্টরও হয়তো পড়তো। একটা জিনিস আমার বেশ অন্যরকম লাগছে, বাজারে যে ভোলাটিলিটি ইন্ডেক্স মানে ইন্ডিয়া ভিক্স, সেটা নাকি প্রায় 2.8% কমেছে। এত রকম অনিশ্চয়তার মধ্যে ভিক্স কমাটা কি একটু অদ্ভুত নয়? হ্যাঁ, এটা সত্যি একটা কৌতূহল উদ্দীপক বিষয়, আর কিছুটা বিভ্রান্তিকরও বটে। ভিআইএক্স কমা মানে তো সাধারণত বাজার শান্ত, স্থিতিশীল। কিন্তু আজকের পরিস্থিতিতে আমার মনে হচ্ছে এলএনটির মতো একটা হেভিওয়েট শেয়ারের দাম এতটা বাড়ার কারণে সূচকে একটা কৃত্রিম স্থিরতা এসেছে। সেটাই হয়তো ভিআইএক্সকে নিচে নামিয়ে রেখেছে। তার মানে এটা একটা সম্ভাব্য ঝুঁকিও হতে পারে। হতেই পারে, কারণ এই কম ভিআইএক্স হয়তো বাজারের ভেতরের আসল ঝুঁকি বা অস্থিরতাটাকে ঠিকঠাক দেখাচ্ছে না। এটা একটা আড়াল তৈরি করছে। তাহলে এই পুরো আলোচনা থেকে আজকের বাজারের মূল নির্যাসটা কি দাঁড়ালো, মানে যদি কয়েকটা পয়েন্টে বলি? আচ্ছা, প্রথমত বলবো, শুধু হেডলাইন দেখে, মানে সূচকের সামান্য বৃদ্ধি দেখে বাজারের আসল ছবিটা বোঝা যাবে না। বাজারের ভেতরের স্বাস্থ্য আসলে দুর্বল ছিল, যেটা একটা বা দুটো বড় কোম্পানির খুব ভালো ফলের আড়ালে ঢাকা পড়ে গেছে। দ্বিতীয়ত, জিওপলিটিক্যাল রিস্ক, বিশেষ করে ভারত মার্কিন বাণিজ্য নিয়ে উদ্বেগ আর টাকার দামের এই দ্রুত পতন, এই দুটো জিনিস বাজারের উপর বেশ ভালো রকম চাপ তৈরি করছে। আর তৃতীয়ত, দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ মানে ডিআইআই সাপোর্ট এখন বাজারের জন্য একটা ভীষণ জরুরি রক্ষা কবচ। বিদেশি বিনিয়োগকারীদের বিক্রির প্রভাবটা এরাই সামলাচ্ছে। পরিষ্কার। আচ্ছা, এই পরিস্থিতিতে একজন বিনিয়োগকারী বা বাজার পর্যবেক্ষকের জন্য শেষ ভাবনার বিষয় কি হতে পারে? এমন কিছু যা নিয়ে আরও একটু গভীরে চিন্তা করা দরকার। এই রিপোর্টটা যে ঝুঁকির দিকে ইঙ্গিত করেছে, সেটাই আমার মনে হয় ভাবার মতো। এই যে আপাত দৃষ্টিতে বাজারটা শান্ত লাগছে, ভিআইএক্স কম, এটা কি বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আত্মতুষ্টি বা অসতর্কতা তৈরি করছে? মানে যখন বাজারের ভেতরে সমস্যাগুলো একটা বা দুটো বড় শেয়ারের দারুণ পারফরমেন্সের জন্য ঢাকা পড়ে যায়, তখন একটু সতর্ক থাকা ভালো। ঠিক। যদি কোনো কারণে এলএনটির মতো শেয়ারগুলোর সাপোর্ট কমে যায়, বা ধরুন বাণিজ্য নিয়ে নতুন কোনো খারাপ খবর এলো, তখন এই আপাত শান্ত বাজার কি হঠাৎ করে বড়সড় পতনের মুখে পড়তে পারে? এই কম ভিআইএক্স কি আসলে ঝড়ের আগের শান্ত অবস্থা? এই প্রশ্নটা নিয়েই হয়তো আগামী দিনে আমাদের আরও বেশি করে ভাবতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এদের নিয়ে অবশ্যই ভাবা দরকার। আজকের এই গভীর আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।